গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমোপিয়া। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার। কদিন ধরে এই গানটা শুনেই ঘুম ভাঙছে অর্ণার। দাদু চালিয়েছে ব্লুটুথ স্পিকারে। এই বছরের শুরুতে একটা জম্পেশ চাকরি বাগিয়েছে অর্ণা। প্রথম মাইনের টাকা থেকেই বাড়ির সবার জন্য একটা করে গিফট কিনেছিল ও। দাদুকে কিনে দিয়েছে একটা ঝাঁ চকচকে স্মার্টফোন আর ব্লুটুথ স্পিকার। দাদু বেশ করিতকর্মা মানুষ, নিজে হাতে ফোন নিয়েই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। ব্লুটুথ স্পিকারে দিন রাত গান বাজান। পাড়ার বাচ্চারা আড়ালে তাকে হাইটেক দাদু বলে। যদিও এসবে কর্ণপাত করেন না অর্ণার দাদু অমিয়বাবু। তিনি বরাবরই ভীষণ আধুনিক মনস্ক। অন্য বয়স্ক মানুষদের মতো মানধাতার আমল নিয়ে পড়ে নেই তিনি। নতুন নতুন শিল্পীদের গান শোনেন। এই শ্যামা সঙ্গীতটাও তেমনই একজনের গলায় বাজছে। অর্ণা খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। গানের ওই কলিটা আবার রিপিট হচ্ছে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। একটু কেত মেরে গাইলেও ছেলেটার গলা ভারী সুন্দর, শুনতে মন্দ লাগছে না। অর্ণাও গেয়ে ওঠে লাইনটা। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ড্রেসিং টেবিলের আয়নায় ফুটে উঠেছে ওর প্রতিবিম্বটা। না, কালো ও নয়, বরং এমনই ফর্সা যে ছোটবেলায় পিসি আদর করে নাম দিয়েছিল তুষারমালা। সেটা এখন অনেক অবক্ষয়ের মধ্যে দিয়ে গিয়ে তুতুতে এসে ঠেকেছে। আয়নার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অর্ণা। আচ্ছা, হতে তো পারে কোনো এক সমান্তরাল মহাবিশ্বে ও কালো, কেলে কুচ্ছিত যাকে বলে। ভাবতেই আবার হেসে ফেলল। জীবনে বেশ কয়েকটা কেলে কুচ্ছিত মেয়েকে ভারী হিংসে করেছে ও, এখন আর করে না। আয়না থেকে অর্ণার হাসি মুখের প্রতিবিম্বটা মুছে যায় ধীরে ধীরে। ভেসে ওঠে একটা কালো কুৎসিত মুখ, কপালে একটা কাটা দাগ, ভ্রুর ওপরে, গালে একটা বড় আঁচিল, একটা চোখ একটু টেরা। মনে পড়ছে বছর খানেক আগের কথা। হ্যালো অর্ণা। বলো। আমি বিয়ে করছি। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। কবে? নিমন্ত্রণ করবে তো? তোমার একটুও কষ্ট হচ্ছে না অর্ণা? খারাপ লাগছে না? আমাকে তুমি কি মনে করো সব্য? মানে?
একটা মানুষ নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে, সুখে সংসার করতে যাচ্ছে, এটা দেখে আমার খারাপ লাগবে? এতটা মিন মেন্টালিটি তো আমার নয়। এটা ভেবে কষ্ট হচ্ছে না যে এই সংসারটা তোমার হতে পারতো? না, কারণ আই অলওয়েজ প্রেড ফর ইউর হাইয়েস্ট গুড। তোমাকে ভালো রাখার জন্য আমি সব করতে পারতাম। তারপর যখন বুঝলাম যে তুমি আমাকে ছাড়া, আমার সমস্ত প্রচেষ্টা ছাড়াই দিব্যি ভালো থাকতে পারবে, তখনই তো সরে এলাম। তুমি আমাকে আর ভালোবাসো না, তাই না? বাসি, তবে সেটা আমার দুর্বলতা নয়। আয়নায় এখনো ওই মুখটা ফুটে আছে। সব্যসাচী ওকে এই মেয়েটার জন্য চিট করেছিল। হ্যাঁ, এই মেয়েটার জন্য। কি এমন ছিল এই টেরা কালো মেয়েটার মধ্যে যা ওর মধ্যে ছিল না? তখন ইগোর বসে বলে ফেলেছিল, মেবি হি ডিজার্ভস বেটার, বাট নট দ্য বেস্ট। কিন্তু সত্যি তাই কি? আর এসব নিয়ে ভাবতে ভালো লাগে না অর্ণার। বেরিয়ে আসে ঘর থেকে। মুখ ধুয়ে বরং দাদুর সাথে একটু গল্প করবে। আজ তো অফিসও ছুটি। মাস দুয়েক আগে অর্ণা জানতে পেরেছে সব্যর বউয়ের মিসক্যারেজ হয়েছে। কেন কে জানে, সেদিন খুশি হতে পারেনি ও। এতটা ভালো মানুষ, নিজের ভালো মানুষের উপর খুব অহংকার হয়েছিল ওর। সব্য অবশ্য বলতো, তুমি মানুষটা অদ্ভুত সুন্দর, ঠিক বোঝো। কখন একটা ক্লান্ত মানুষের উঠে দাঁড়ানোর জন্য আলোর দরকার, আর কখন মুখ লুকোনোর জন্য অন্ধকার। এতই ভালো যখন ছিল ওর না, তখন ওকে হাতের পাঁচ করে রেখে চিট করার কি দরকার ছিল? এটার উত্তর এখনো নেই ওর কাছে। অর্ণার মনে হয় ও এই ভালো মানুষটা দাদুর থেকেই পেয়েছে। ওর নিজের বাবা মাকে অত ভালো মানুষ বলে তো মনে হয় না। অবশ্য তার জন্য দোষও দেয় না ওদের। বাইরের দুনিয়াটা যা খারাপ, খারাপ হওয়াই হয়তো ভালো। দাদুর ঘরে গান থেমেছে। তিল তেলের গন্ধে ভরে আছে ঘরটা। দাদু ঘরে নেই, গেল কোথায়? দাদুর ঘরের আলমারির সবচেয়ে উপরের তাকে একটা ফাইল থাকে। হঠাৎ ওটা দেখতে ইচ্ছে হলো অর্ণার। দাদুর আলমারি তালা দেওয়া থাকে না কখনোই। আলমারির উপরের ফাইলটা নামিয়ে উপর থেকে ধুলো ঝাড়লো অর্ণা। সব চাপা পড়ে যায় ধুলোয়। স্মৃতিও, ভালোবাসা, ঘৃণা, সব কিছুর উপরেই ধুলো পড়ে। মানুষ উদাসীন হয়ে যায়। উদাসীন হাতেই ফাইলটা খোলে অর্ণা। ফাইলের ভিতর ওর সমস্ত রেজাল্ট, সার্টিফিকেটস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নাচ, গান, ক্যারেটে, সব কিছুর রেজাল্টগুলো দেখতে থাকে ও। ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। হ্যাঁ, প্রায় সব কিছুতেই অপ্রতিরোধ ছিল ও। কিন্তু ওই একটা শব্দ, প্রায়, ওইটুকুই এক সময় কুড়ে কুড়ে খেত ওকে। এখন আর নয়। উদাসীনতার ধুলো পড়েছে ওই ক্ষতটার উপর। মুখ ঘোরাতেই দাদুর ঘরের বড় দেওয়াল আয়নাটায় নিজের সুন্দর চেহারাটা দেখতে পেল। পান পাতার মতো মুখ, বুদ্ধিদীপ্ত অথচ সরল দুটি চোখ,
ছেলে মানুষে মাখানো হাসি, ছিপছিপে চেহারা, এসব মুছে গিয়ে ফুটে উঠল সম্পূর্ণ অন্য একটা চেহারা। বেঁটে রোগা কুচকুচে কালো শরীর, হাতির মতো কুঁতকুঁতে চোখ। এককালে একেও কি হিংসেই না করতো ওর না। আবার হাসি পেল ওর। এবার আর মুচকি শব্দহীন হাসি নয়, বেদম হাসি। পেট চেপে হাসতে শুরু করলো। হাসছিস কেন রে? বলতে বলতে ঘরে ঢুকলেন দাদু। দাদুর গলা পেয়ে নিজেকে একটু সামলে নিতে চেষ্টা করে অর্ণা, পারে না। হাসতে হাসতেই বলে, দাদু, তোমার উর্মিকে মনে আছে? উর্মি? ওই তো, ওই মেয়েটা, সেই তোদের এইচএসের আগে আগে যেই মেয়েটার অ্যাক্সিডেন্ট হলো, সেটা তো? হ্যাঁ হ্যাঁ, ওই। সে তো প্যারালাইজড হয়ে গিয়েছিল। তোরা তো হাসপাতালে দেখতেও গিয়েছিলি। তা হঠাৎ ওর কথা মনে পড়লো কেন? ও মারা গেছে দাদু, বেশ নির্বিকার গলাতেই বলে অর্ণা। মারা গেছে? হ্যাঁ, দুর্গাপুজোর আগেই। যাক, অনেকদিন কষ্ট পাচ্ছিল মেয়েটা। তার চেয়ে বলে বিড়বিড় করতে করতেই দাদু হঠাৎ ঘুরে দাঁড়ালেন ওর দিকে। তুই ওকে খুব হিংসে করতিস, তাই না? থতমত খেয়ে যায় অর্ণা। ওর মুখোমুখি আয়নাটায় এখনো ভেসে রয়েছে ওই বিচ্ছিরি কদাকার চেহারাটা। দাদু কি দেখতে পেয়ে গেল নাকি? না, এসব তো কোনোদিন বলেনি ও দাদুকে। দাদু এসে মাথায় হাত রাখলেন ওর। অর্ণার অস্বস্তি হলো। দিদি ভাই, হিংসে বাঁচিয়ে রাখতে নেই, রাগ পুষে রাখতে নেই। ওটা ওটা আমাদের ভিতরের ভালো মানুষটাকে পুড়িয়ে দেয়। ভালো মানুষ হয়ে তুমি কি পেয়েছো দাদু এত বছরে? আমি বা কি পেয়েছি? একটা প্রপার ফ্যামিলি পর্যন্ত না। দাদুর ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে আসে অর্ণা। উর্মি একটা জঘন্য মেয়ে ছিল, তবু ওর কাছে একটা প্রপার পরিবার ছিল, যা অর্ণার কোনো দিন ছিল না। ওদের স্কুলের হেডমিস্ট্রেসের মেয়ে ছিল উর্মি। পড়াশোনায় অর্ণার ধারে কাছেও না থাকা সত্ত্বেও প্রতি বছর ফার্স্ট হতো মেয়েটা। যদিও বোর্ডের পরীক্ষায় নিজেকে প্রমাণ করে দিয়েছিল অর্ণা, তবু নিজের যোগ্যতার দাম না পাওয়ার একটা রাগ তো ছিলই ওর। কেন যে ওর মা হেডমিস্ট্রেস গোছের কিছু হলো না? ওর মা তো আবার। দাদার ঘরে এসে দাঁড়ালো অর্ণা। খুব মন খারাপ না হলে এই ঘরটায় আসে না ও। ঘরটা খোলাই থাকে, কেউ থাকে না। ঠিকে ঝি এসে ঝাড়পোঁছ করে দিয়ে যায় রোজ। দাদার ডাস্ট অ্যালার্জি ছিল কি না? দাদার হুইল চেয়ারটা পড়ে আছে, সেটার পাশেই বসে পড়ল অর্ণা। দাদা কথা বলতে পারতো না, কিন্তু সব বুঝতো, সব, যেগুলো দাদুও বুঝতে চাইতো না। দাদু সব কিছুকেই একটা নীতির পর্দার আড়াল থেকে কেন দেখে বলতো দাদা? উত্তর আসে না। মুচকি হাসে অর্ণা। দাদার থাকা বা না থাকায় বিশেষ কিছু যায় আসেনি। তবে দাদা থাকলেও উত্তর দিত না, আর না থেকেও উত্তর দেওয়ার কেউই নেই। বিশ্বাস কর দাদা,
উর্মির অ্যাক্সিডেন্টে আমি খুশি হইনি, বরং ছ্যাঁত করে উঠেছিল বুকের ভিতরটা। এত বছর পর ওর মারা যাওয়ার খবর পেয়েও খুশি হইনি আমি। দাদু আমাকে নিজের মতো বানিয়েছে, একটা ইডিয়েট ভালো মানুষ যে জবাব দিতে পারে না, ল অফ কর্মার অপেক্ষায় বসে থাকেও বলা ভুল, যে মনে করে যে আমার ক্ষতি করেছে তার ক্ষতি চাওয়াটাও পাপ, যে মনে করে আমার ক্ষতি যে করেছে তার যদি সত্যি দোষ থেকে থাকে তাহলে সে আপনিই শাস্তি পাবে। কেন কেন আমি নিজের হাতে একটা ত্রিশূল বা খাড়া নিয়ে বসিয়ে দিতে পারবো না তার খারাপ দিকগুলোর উপর? কেন? আমি এমন কেন রে দাদা? কোনো উত্তর আসে না। অর্ণা উঠে দাঁড়ায়। আমার কি মনে হয় জানিস, তুই যদি সুস্থ স্বাভাবিক হতিস বা আমি যদি ছেলে হয়ে জন্মাতাম, আমরা তাহলে একটা প্রপার ফ্যামিলি পেতাম। তাহলে হয়তো এতটা ভালো মানুষ হতাম না আমরা। আমাদের বাবা মা তো এতটা ভালো নয় বলেই আমরা এখানে বড় হলাম। তুই এখানে মারা গেলি, কেউ দেখতে পর্যন্ত এলো না। এদের মাঝে বড় হলে আমরা আজকের দুনিয়াটার সাথে কোপ আপ করতে পারতাম। আমি পারছি না রে দাদা, আমি সত্যিই পারছি না। নিজের এই ভালো মানুষটাকে জাস্ট সহ্য হয় না আমার। মাকে যাও বা একটু আধটু মনে পড়ে, বাবার মুখটা একেবারেই মনে নেই। মায়ের একটা মনোলগ শুধু আমার মনে থেকে গেছে। মা প্রায়ই কান্না কান্না গলায় বলতো, মেয়েটাকে দিন দিন বাপের মতো দেখতে হচ্ছে। দাদুর কাছ থেকে ধমক খেত এই কথাটা বললেই। তখন ওর কতই বা বয়স, বছর 4। তারপর একদিন সারা বাড়ি সেজে উঠল। উঠোনটায় মিষ্টি তৈরি ভিয়েন বসল। সন্ধে হতে না হতেই সানাই বাজল। একটা বেশ সুন্দর দেখতে কাকু এলো। মা একটা লাল শাড়ি পরল। দুজনে একটা কাগজে কি সব সই টই করে একসঙ্গে কোথায় চলে গেল। এরপর মাকে একবার কি দুবার দেখেছে অর্ণা। একটু বড় হতেই বুঝেছে স্ত্রীর আগের পক্ষের বিকলাঙ্গ ছেলের দায়িত্ব নিতে চাননি এই ভদ্রলোক। আর বিয়ে হতে না হতেই কন্যাদায়গ্রস্ত হওয়ার কোনো শখও ছিল না। আর মা সেটা মুখ বুজে মেনে নিয়েছিল। মায়ের ব্যাপারে কনসিডারেট হয় অর্ণা। সারা জীবন একটা অসুস্থ বাচ্চা আর একটা বয়স্ক লোকের সেবা করে একটা মানধাতার আমলের স্যাঁতস্যাঁতে বাড়িতে কাটিয়ে দিতে একজন 28 বছরের মহিলার কষ্ট হবারই কথা। একটা বিকলাঙ্গ বাচ্চা হয়েছে, তারপরে একটা মেয়ে। এই মর্মে শাশুড়ির গঞ্জনা, স্বামীর অত্যাচার এসব সহ্য করে একটা ঝাঁ চকচকে বাড়িতে কাটিয়ে দেওয়া অসম্ভব ছিল। এমনকি ওর চূড়ান্ত ভালো মানুষ দাদুও মেনে নিতেন না সেটা। অতএব একটাই রাস্তা খোলা ছিল মায়ের সামনে। মাকে দোষ দেয় না ও। আচ্ছা, কেন দেয় না? ও নিজে ভালো মানুষ বলে? ওর ঘরের ডায়েরির ভিতর একটা ছবি আছে, দাদুর থেকে লুকিয়েই রাখা।
তার পিছনে একটা মোবাইল নাম্বার লেখা ছিল। একবার ফোন করবে নাম্বারটায়। এত বছর কি আর সেই একই নাম্বার আছে? আচ্ছা, এত বছরে একটিবার সাহস করে ও ফোন করেনি কেন ওই নাম্বারটায়? এত ভয় পায় ও দাদুকে? ডায়েরিটা খুলে ছবিটা বার করল অর্ণা। একজন কুচকুচে কালো মহিলাকে জাপটে ধরে আছে বছর 8 বাচ্চা মেয়েটা। পাশে হুইল চেয়ারে বসে বোকা বোকা হাসি হাসছে দাদা। গাল দিয়ে লালা ঝরছে, যেমন সবসময় ঝরত। পিসিমণিকে শেষবার দেখেছিল দাদা মারা যাওয়ার সময়। খুব কেঁদেছিল পিসিমণি। বাবার বাড়ির ওই একটি মানুষকেই চিনত, অর্ণা আর ওর দাদা পিসিমণি, যার দেওয়া ডাকনামটা এখনো বয়ে চলেছে ও। বাবার নিজের বোন নয়, দূর সম্পর্কের বোন। তবে ওদের 2 ভাই বোনকে ভারী ভালোবাসতেন পিসিমণি। প্রায়ই অফিস ফেরত দেখা করতে আসতেন ওদের সাথে। দাদুও খুব স্নেহ করতেন পিসিমণিকে। তারপর কোথা থেকে কি সব হয়ে গেল। দাদা মারা গেল, তখন অর্ণার ক্লাস 10। নিজে হাতে দাদার শ্রাদ্ধের কাজ করেছিল। পিসিমণি কাঁদছিল। দাদু বকাবকি করছিল পিসিমণিকে কোনো একটা কারণে। কি কারণ জানা নেই। তখন শোনার মতো পরিস্থিতিও ছিল না। শুধু যাওয়ার সময় একটা কাগজে পিসিমণি এই নাম্বারটা লিখে হাতে দিয়ে বলেছিল, আর জানি না রে দেখা হবে কিনা। যদি কোনোদিন দরকার হয় ফোন করিস, আর তোর দাদুকে না জানিয়ে করিস। দাদু সেদিন রাতে অর্ণাকে জিজ্ঞেস করেছিলেন, তোকে স্বপ্না কিছু বলেছে? কই না তো। ভালো করেছে, ও হয়তো আর আসবে না। ওর সাথে আর যোগাযোগ করার দরকার নেই বলে অস্ফুটে একটা অদ্ভুত কথা বলেছিল দাদু। পচা শামুকে পা কাটলো মেয়েটার। সত্যি বড় বেশি ভালো মানুষও। এতটা তো আমিও নই। সেদিন কেন কে জানে দাদুর কাছে যুধিষ্ঠির সাজতে পারেনি অর্ণা। বলতে পারেনি পিসিমণির দেওয়া কাগজটার কথা। তাই কাগজ থেকে নাম্বারটা টুকে রেখে লুকিয়ে রেখেছিল পুরনো ডায়েরিতে। ডায়েরিটায় আর বিশেষ কিছু নেই। কয়েকটা পাতা তাও উল্টে পাল্টে দেখল অর্ণা। পেল একটা পেপার কাটিং। খবরের কাগজ পড়ার অভ্যেস 7 জন্মে নেই ওর। তবে দাদু পেপার কাটিংটায় চোখ বোলায় অর্ণা। গৃহবধূ খুন। হেডিংটা দেখেই হাত পা ঠান্ডা হয়ে গেছিল ওর। তারপর কাঁপা কাঁপা হাতে পুরো খবরটা পড়ে ও যা উদ্ধার করল তা হলো উত্তর 24 পরগনার একটি মফস্বল শহরে একজন গৃহবধূকে পুড়িয়ে খুন করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে মেয়েটির স্বামী ও শাশুড়িকেই। নিহত মেয়েটির নাম স্বপ্না মল্লিক। পিসিমণি কতদিন আগের পেপার কাটিংটা? দাদু তার মানে সব জানতো। ওর ছবি, নাম্বার লুকিয়ে রাখার কথা, পিসিমণির মারা যাওয়ার কথা, সব বলেনি কেন? চোখ ছলছল করছে অর্ণার। মেঝেতেই বসে পড়েও। দাদু বলেনি।
দাদু শুধু বলেছিল মেয়েটা বড় বেশি ভালো মানুষ, এতটা তো আমিও নই। বোঝে অর্ণা, সব বোঝে। অর্ণা কষ্ট পাবে এই ভেবে খবরটা লুকোয়নি দাদু। লুকিয়েছে এই ভেবে যে দাদুর ছোটবেলা থেকে ওকে যে ভালো মানুষের শিক্ষাটা দিয়েছে সেটা ভুল প্রমাণ হবে বলে। ভালো মানুষই বুলশিট। দাদুর ঘরে আবার গেল অর্ণা। তুমি আমাকে নিজে থেকে কিছু জানাওনি কেন? দাদু খবরের কাগজ পড়ছিল। অর্ণার গলা শুনে খানিক চমকে উঠল। কি জানানোর কথা বলছিস তো? ডোন্ট কল মি ইন দ্যাট নেম। ওই নামটা যে দিয়েছিল সে মরে গেছে। ওই নামটারও তখনই মরে যাওয়া উচিত ছিল। ও, তুই এতদিনে জানলি? তুমি জানাওনি কেন? তোর তখন মাধ্যমিক চলছে। তাছাড়া কি? তুমি চাওনি তোমার এথিক্সটা আমার সামনে ভেঙে যাক, তাই তো? ভালো মানুষের কথা বলছিস তো তুই? দেখ তুতু, ভালো মানুষই আর নিজেকে ব্যবহার করে নেওয়ার সুযোগ দেওয়ার মধ্যে পার্থক্য আছে, যেটা স্বপ্না বোঝেনি। তুমি শুধু সব বোঝো আর সবাইকে বুঝিয়ে যাও। এত বুঝিয়ে কি পেলে দাদু? আমিও তো। না তুতু, আমার মনে হয় তুই এই পার্থক্যটা বুঝিস, নয়তো সভ্যকে এতদিনের ডিসিশনে ছাড়তে পারছিস না। স্বপ্না ঠিকের উল্টোটা করেছিল। সব জেনে ওই ছেলেটাকে বিয়ে করার থেকে আটকাতে পারিনি ওকে। তখন ওর অল্প বয়স, আমার কথা ভালো লাগেনি, শোনেনি। আমি বা শুনে কি পেলাম? সভ্য তো। তোকে আরেকটা জিনিস দেখাই। কি? দাদু আলমারি থেকে একটা ব্রাউন পেপারের খাম বার করে তার মধ্যে থেকে একটা সাদা কাগজ বের করে অর্ণার দিকে বাড়িয়ে দিল। স্বপ্নার ননদের লেখা চিঠি, পড়ে দেখ। আমার এখন এসব পড়ার মানসিকতা নেই। মুখ ঘুরিয়ে নেয় অর্ণা। দীর্ঘশ্বাস ফেলে দাদু বললেন, স্বপ্না বিয়ের অল্প দিনের মধ্যেই কনসিভ করেছিল, কারণ ওর বরের বাইরে ওই আর কি, বরকে আঁচলে বাঁধতে বাচ্চা নিয়ে নেয় ও। স্বপ্নার নন্দাই ডাক্তার, ইললিগালি আল্ট্রাসাউন্ড করে বাচ্চার সেক্স ডিটারমাইন করে দেন তিনি। বাচ্চাটা মেয়ে ছিল। শাশুড়ি মেনে নেয়নি, বর তো আরই না, ননদেরও চাইছিল। তারপর যা ওই পেপার কাটিং এ ছিল পড়েছিস তো তুই। এরপর বছর ঘুরল না, স্বপ্নার বরের চাকরি গেল। শাশুড়ি সিঁড়ি থেকে পড়ে প্যারালাইজড হলেন। মায়ের ওষুধের খরচা জোগাতে না পেরে সে সুইসাইড করল। আর ওর ননদ বিয়ের দীর্ঘদিন পরেও, অনেক চিকিৎসার পরেও বাচ্চা দিতে না পারায় বর ডিভোর্স দিল। ততদিনে ওর মা বিনা চিকিৎসায় মারা গেছেন। এই চিঠিটা লিখেছিল আমার কাছে ক্ষমা চেয়ে, কারণ স্বপ্নার কাছে তো আর ক্ষমা চাইতে পারবে না। কি বলতে চাইছো তুমি? ল অফ কর্মা? কেউ আমার সাথে খারাপ করলে আমি তাকে ক্ষমা করে দেবো, এই ভেবে যে অ্যাকর্ডিং টু ইয়োর ভগবান, যদি সে সত্যি ভুল করে থাকে তাহলে সে ঠিক শাস্তি পাবে? সব সময় নয়। আচ্ছা, তাহলে কি রকম? দেখ,
দোষ যদি কেউ করেই থাকে সেই শাস্তি পাবে, নো ম্যাটার হোয়াট। কিন্তু ওই যে কাউকে নিজের সুযোগ নেওয়ার, ক্ষতি করার সুযোগ আমি দেব কেন? ভালো মানুষ হওয়া আর নিজের ক্ষতি করার সুযোগ দেওয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক তুতু। এটা স্বপ্না বোঝেনি, আরো অনেকেই বোঝে না। যদি কেউ আমার ক্ষতি করে তাকে শাস্তি পেতেই হবে, কিন্তু আমি যদি কাউকে আমার ক্ষতি করার সুযোগ দিই সেই ভুলের মাসুল আমাকেই চোকাতে হবে। সেটা প্রাণ দিয়ে হলেও? হ্যাঁ, প্রাণ দিয়ে হলেও। এটাও এক ধরনের নেমেসিস। যতখানি ভুল ঠিক ততখানি মাসুল। তুমি কি সহজে সবকিছু বুঝিয়ে মেনে নাও দাদু? মোটেও সবকিছু মেনে নিই না। তোর মা যখন ইনিয়ে বিনিয়ে আমাকে বলল যে নতুন শ্বশুর বাড়িতে তোদের নিয়ে যেতে পারবে না, আমি সাফ বলে দিয়েছিলাম আমাদের সাথে যোগাযোগ না রাখতে। আমার যা পেনশন সম্পত্তি আছে আমি তাতে তোদের ভাই বোনের ভরণ পোষণ চালিয়ে নিতে পারবো। আমি জানতাম তোদের মা, তোদের বিশেষ করে তোর জীবনে থাকলে তোর জীবনে শান্তি থাকবে না। তুই মেনে নিতে পারতিস তোর মা একটা বাড়িতে সুখে শান্তিতে সংসার করছে, অন্য একটা দুটো বাচ্চাকে মানুষ করছে, আর তোর বেলা এই বুড়ো মানধাত্তা রামনের বাড়ি আর সপ্তাহে বা মাসে মায়ের দেখা পাওয়া। দরকারে অদরকারে তোর মা ওই বাড়ির লোকগুলোর কাছে ছুটে যেত, তোর কাছে আসতো না। একটা অদ্ভুত অশান্তির মধ্যে থাকতিস তুই। আমি চাইনি সেটা হোক। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে দাদু। অর্ণার মাথায় হাত রেখে বলে, ছোটবেলায় শিখেছিলাম জানিস, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। এইরকমই হতে হয় রে তুতু। সবসময় ঈশ্বরের ভরসায় বসে না থেকে নিজের হাতে একটা অস্ত্র তুলে নিতে হয়। না, কারোর ক্ষতি করার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। টুটু জুলজুলে চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। দাদু আবার বলে, জানি মেনে নেওয়া খুব কঠিন। তবু যে তোর ক্ষতি করবে তার ক্ষতি কোনোদিন চাস না। যেদিন তুই অন্য কারোর ক্ষতি চাইবি তোর সাথে ওই মানুষটার আর কোনো ফারাক থাকবে না। শোন, দুটো পলিসি মেনে আমি তোকে চলতে শিখিয়েছি। এক, কাউকে আমার ক্ষতি করতে দেব না। দুই, একবার কেউ ক্ষতি করে ফেললে আপ্রাণ চেষ্টা করব তাকে ক্ষমা করে দেওয়ার, তার বিপদে আনন্দ না পাওয়ার। এরপর তুই বড় হয়েছিস, যা ভালো বুঝবি করবি। ঘরে এসে বসে আছে অর্ণা, আয়নাটার মুখোমুখি। দাদু আবার ওই গানটা চালিয়েছে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। সব্যর বউয়ের মিসক্যারেজ, উর্মির অ্যাক্সিডেন্ট, পিসিমণির শ্বশুরবাড়ির প্রত্যেকের সাথে হওয়া ঘটনাগুলো ভাবছিল অর্ণা। নিজের বাবা মার কথাও ভাবতে চায়, পারে না। ওই দুটো মানুষের কথা মাথায় আনতে চাইলেই ওর মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। কোনো দিন কোনো ট্রেস রাখতে পারেনি ওদের। রেখেই বা কি হতো, বরং ওদের ক্ষমা করতে আরো অনেক বেগ পেতে হতো অর্ণাকে। বোধগম্য হওয়ার আগেই দুজনকে ক্ষমা করে দিয়েছে ও। দীর্ঘশ্বাস ফেলে অর্ণা।
আজ খুব জানতে ইচ্ছে করছে কি হয়েছিল বাবা মার সাথে শেষ পর্যন্ত। দাদুকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। আজ অনেক কথা দাদুকে দিয়ে বলিয়ে ফেলেছে ও, যেগুলো দাদু বলতে চায়নি। আয়নার দিকে তাকিয়ে আছে অর্ণা। মায়ের কথাটা মনে পড়ছে। মেয়েটাকে দিন দিন বাপের মতো দেখতে হচ্ছে। ওর মতো দেখতে একটা 50-55 কুৎসিত মানসিকতার লোক ওর থেকে ঠিক কত কিলোমিটার দূরে বসে কিরকম কষ্ট পাচ্ছে জানতে ইচ্ছে করছে ওর। আর মা, শেষ দেখেছিল মাকে ওই লাল শাড়ি পরে। দাদাকে মায়ের মতো দেখতে হয়েছিল। মাতৃমুখী ছেলে নাকি সুখী হয়। সুখ, হ্যাঁ, প্রচুর সুখ পেয়েছিল দাদা জীবনে। ওদের ঘিরে এত পারিবারিক পলিটিক্স ঘটে গেছে, বিন্দুমাত্র বুঝতে হয়নি দাদাকে। অর্ণাকে বুঝতে হয়েছে, বুঝতে হচ্ছে। আবার দীর্ঘশ্বাস ফেলে অর্ণা। ফোনটা বেজে ওঠে। সব্য ফোন করেছে। এই সময় আবার এই ছেলেটা কেন? নেহাত ওই ভালো মানুষের খাতিরেই ফোনটা রিসিভ করে অর্ণা। তুমি আবার আজ কেন সব্য? আজ এমনিতে আমার মন মেজাজ ভালো নেই। তোমার মনে নেই অর্ণা, সেই বছর কালী পুজোর দিনই আমি... হ্যাঁ, আমার পছন্দের একটা পিচ পিঙ্ক কালারের শার্ট পরে এসে গিটার নিয়ে প্রচুর কেট মেরে আমাকে প্রপোজ করেছিলে। সঙ্গে তোমার ওই বাউন্ডুলে বন্ধুটাও ছিল। কিন্তু সেসব আজ কেন? তোমার সব মনে আছে? আমার মেমোরি বরাবরই শার্প। আমার আমার কিছু বলার আছে তোমায়। কি বলবে? ক্ষমা চাইবে? করে দিয়েছি তোমায় ক্ষমা বহুদিন আগেই। নট অনলি দ্যাট, তোমার কিছু জিনিস জানা প্রয়োজন। সব্যর গলা আটকে যাচ্ছে ইতস্ততর বেড়া জালে। কি? তুমি অনন্যার মিসক্যারেজের কথাটা জানো নিশ্চয়ই, কিন্তু তারপর... আমি তোমাদের বিবাহিত জীবনে ইন্টারফেয়ার করতে চাই না সব্য। বিবাহিত জীবন? একটা হাসি ভেসে আসে সব্যর দিক থেকে। যাক, আর রেখে ঠেকে কাজ নেই। শোনো সবটা। সেই মিসক্যারেজের পর থেকে আমরা অনেক চেষ্টা করেও কনসিভ করতে পারিনি। অনন্যার কোনো সমস্যা ছিল না, তাই শেষ পর্যন্ত আমিও ক্লিনিকে যাই এবং কিছু টেস্ট করে জানতে পারি আমার একটা রোগ আছে, অ্যাজুস্পারমিয়া। অর্থাৎ আমি এইচএসে বায়োলজিতে 96 পেয়েছিলাম। বাকি বলো। হ্যাঁ, তাহলে তুমি বুঝবে। আমি স্টেরাইল। যদিও এখনকার দিনে অনেক ট্রিটমেন্ট আছে, এর আইভিএফ আছে, কিন্তু এর আগে অনন্যা প্রেগন্যান্ট হয়েছিল। আই এম সরি। চাপের মুখে অনন্যা স্বীকার করে সবটাই। আমি বুঝতে পারছি তোমার কেমন কষ্ট হচ্ছে। আমি এমন কষ্টই তোমাকে দিয়েছি, তাই না? অর্ণা যেন মানুষ চোখে দেখতে পায় একটা ম্লান হাসি হাসছে সব্য। কিন্তু এটাই সব না, আমি আরো কিছু জানতে পেরেছি। আবার কি? অনন্যার মা। কি? তোমার মা। হোয়াট? হ্যাঁ, অনন্যার মা মেয়ের এই কাণ্ডে খুব ভেঙে পড়েছেন। বারবার নিজের কৃতকর্মকে দোষ দিচ্ছেন, বারবার বলছেন রক্তের দোষ যাবে কোথায়? আমার বাপের শাস্তি এভাবে দিলে তুমি ভগবান? রক্তের দোষ? অনন্যা ওর বাবা মায়ের নিজের মেয়ে নয়, অ্যাডপ্টেড চাইল্ড। এটা যদিও অনন্যার কাছে আমি শুনেছিলাম, কিন্তু আজ ওর মা আমাকে সবটা বললেন।
কি বললেন? এবার গলা কাঁপছে অর্ণার। এটা ওনার সেকেন্ড ম্যারেজ। এই বিয়েতে কোনো ইস্যু না হওয়ায় উনি আর ওনার হাজব্যান্ড ঠিক করেন যে বাচ্চাটাকে অ্যাডপ্ট করবেন। কিন্তু সেসব আলাদা কথা। অনন্যার মা আমাকে স্নেহ করতেন। আজ আমাকে ডাকলেন, ডেকে বললেন, কিছু কথা জেনে রেখো বাবা, যেগুলো অন্যার বাবা ছাড়া আর কেউ জানেন না। আমার আগের বিয়ের দুটো ছেলে মেয়ে ছিল। ছেলেটা জন্ম থেকে বিকলাঙ্গ, আর দ্বিতীয় সন্তানটা আমার মেয়ে। আমার আগের স্বামী এবং তাদের বাড়ির লোকের মানসিকতা এতটাই কুৎসিত ছিল যে এরপর ওনারা আমাকে তৃতীয় সন্তানের, একটা সুস্থ ছেলে সন্তানের জন্য রীতিমতো অত্যাচার শুরু করেন। আমি আর সেখানে থাকতে পারিনি বাবা, ছেড়ে চলে এসেছি। তারপর ইনার সাথে আমার আলাপ হয়। তখন আমারও বয়স অল্প। এই মানুষটা এতটাই ভালো যে ছেলেমেয়েগুলোকে এখানে রাখতে চাইলে উনি কোনো দ্বিরুক্তি করবেন না, ওদের নিজের ছেলেমেয়ের মতোই মানুষ করবেন। কিন্তু আমার রোগ চেপে গেল। নতুন করে শুরু করব যখন, নতুন করেই করব। ওই পুরনো অত্যাচারের দুটো চিহ্নকে সব সময় চোখের সামনে নিয়ে ঘুরতে পারবো না। আমার নতুন সংসারে নতুন সন্তান আসবে, ভালোবাসার সন্তান, অত্যাচার নয়। কিন্তু কপাল, নিজের তো আর কেউ এলো না। যাকে নিয়ে এলাম সেও, আমার বাবা বলেছিলেন আমি যেন ওদের সঙ্গে যোগাযোগের চেষ্টা না করি। কিন্তু আজ পুরনো অপরাধ বোধটা চাগর দিয়ে উঠেছে। বাবা বেঁচে আছেন কিনা জানি না, ছেলেটার কথাও জানি না, মেয়েটার কি অবস্থা তাও জানি না। তুমি তুমি কোনোভাবে আমার হয়ে আমার বাবার কাছে ক্ষমা চেয়ে আসতে পারবে? আমি আর ওনার সামনে যে দাঁড়াতে পারবো না, দাঁড়াতে পারবো না আমি। এত দূর বলে থামে সব্য। অর্ণাও চুপ। সব্য ধরা গলায় আবার বলে, উনি যা নাম ঠিকানা দিলেন তা দেখে আমি তো অবাক। থ্যাংক ইউ সব্য। তুমি আমার আর দাদুর কি উপকার করলে তুমি নিজেও জানো না। অর্ণা কাঁদছে। এটা কিসের কান্না? ভালো মানুষের, নাকি শান্তির, নাকি পুরনো যোগসূত্র খুঁজে পাওয়ার? কিন্তু কই, মাকে দেখতে তো ইচ্ছে করছে না আজও। বরং বাবার কথা জানার জন্য মনটা হাঁকপাক করছে। উনি উনি তোমাকে আমার বাবার কথা কিছু বলেছে? না না, উনি বলেননি। আমি জিজ্ঞেস করার সাহসও করিনি ইনফ্যাক্ট। তবে ওনার বর্তমান স্বামী বললেন। কি বললেন? ভদ্রলোক নাকি দেখা করতে এসেছিলেন ওনার বিয়ের বছর 5 পর। লোকটা নাকি দেউলিয়া হয়ে গিয়েছিল। তখন অনন্যার, তোমার মায়ের কাছে এসে প্রায় হাত পা ধরাধরি, যে উনি যা করেছেন অন্যায় করেছেন। উনি চেয়েছিলেন ছেলে মেয়েদেরকে নিয়ে নতুন করে সংসার শুরু করতে। অনন্যার বাবা এই লোকটার ধান্দা ভালো মতোই বুঝেছিলেন যে লোকটা সিম্প্যাথি গেইন করে ওনার থেকে কিছু টাকা হাতাতে চান এবং প্রাক্তন শ্বশুরের যা কিছু আছে তাও গাপ করতে চান। লোকটা বাড়ির সামনে বসে ঝামেলা করতো রোজ। একদিন পুলিশ ডাকতে হলো অবশেষে। পুলিশ অবশ্য 2-1 ঘা দিয়েই ছেড়ে দিয়েছিল। তবে এরপর নাকি কোন পাওনাদারের ভাড়া করা গুন্ডার হাতেই লোকটা খুন হন। সব্য চুপ করে যায়। অর্ণাও চুপ করে থাকে। মিনিট খানেক কেটে যাওয়ার পর অতি কষ্টে গলায় স্বর তুলে অর্ণা বলে, সব্য, তুমি আমার কি উপকার করলে তুমি নিজেও জানো না। তবে এখন আমি ফোনটা রাখছি, কেমন?
আমার ভীষণ একা থাকা দরকার। সভ্যর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয় অর্ণা। দু চোখ মেলে তাকায় আয়নায় ফুটে ওঠা নিজের প্রতিবিম্বটার দিকে। ব্লুটুথ স্পিকারের ভলিউমটা বাড়িয়ে দিয়েছে দাদু। গানটা এখনো হয়ে চলেছে, লুপে চলছে বোধহয়। কালো লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। অর্ণা দাঁড়িয়ে থাকে, দেখে ওর প্রতিবিম্বটার হাতে ঝকঝক করছে একটা অস্ত্র। ভালো মানুষের অস্ত্র, যেটা ওকে বাঁচিয়ে এসেছে এতদিন ধরে সভ্যর বিশ্বাসঘাতকতার হাত থেকে, উর্মির পলিটিক্সের হাত থেকে। দাদুর কাছেও এমন একটা অস্ত্র আছে যেটা ওদের বাঁচিয়ে নিয়েছে ওর নিজের বাবা মায়ের কূটনীতিগুলোর থেকে। ভালো মানুষই ঠিক ওকে বাঁচিয়ে দেবে। পৃথিবীর সব ভালো মানুষগুলো বেঁচে যাক, মনে মনে বলে অর্ণা। ব্লুটুথ স্পিকারে ওই লাইনটা রিপিট হচ্ছে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা কি আমার কালো, শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল রে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট বক্সে জানাবেন।